ইলেকশন কমিশনের একটি আচরণ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে খুবই রহস্যময় মনে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা ইলেকশন কমিশনের এই আচরণকে মোটেই গ্রহণযোগ্য আচরণ হিসেবে দেখছে না। চট্টগ্রামের একজন সংসদ সদস্য, তার নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছিল। ঋণ খিলাপির দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। হাইকোর্টে আপিল করা হয়েছিল। হাইকোর্ট বিভাগ তাকে জানিয়েছিল যে তার ফল প্রকাশ না করতে। কিন্তু গতকাল বৃহস্পতিবার দুপুর 1টার দিকে হাইকোর্ট থেকে যখন তার ওই মামলাটি খারিজ করে দেওয়া হয়, ঋণ খিলাপির ওই মামলাটি খারিজ করে দেওয়া হয়, সাথে সাথে রায়ের কপি হাতে পাওয়ার আগেই ইলেকশন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে তাকে শপথ পড়িয়ে ফেলেন। এই যে ইলেকশন কমিশনের আচরণটা, এত তাড়াহুড়া কেন? কোনো এক অদৃশ্য কারণে তাদের ভিতরে এই যে তাড়াহুড়া, এই নজির কিন্তু ইতিপূর্বে ছিল না। কিন্তু এই ইলেকশন কমিশন, পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ ইলেকশন কমিশন, যারা নিজেদেরকে দাবি করেছেন, নিজেরাই বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এরকম নিরপেক্ষ ইসি কোনোদিন পাওয়া যায় নাই এবং পাওয়া যাবেও না। ভাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যদি সারা দিন ধরে গলা ফাটাই আর বলি যে আমি এইটা না, এইটা না, এইটা না, আর কার্যক্রমে যদি মানুষ সেটার প্রমাণ পেয়ে যায়, তাহলে আমার ওই গলা ফাটানোর ভিতরে বিন্দুমাত্র কোনো লাভ নেই। মূল ঘটনায় আসি আমরা। ঘটনার বিবরণটা একটু আপনাদেরকে শোনাই। আপনারা জানেন, চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, তিনিও আসলাম চৌধুরীর মতো, চট্টগ্রাম 4 আসনের যে আসলাম চৌধুরী, তিনি কিন্তু আর শপথই নিতে পারবেন না, তার এমপি পদ থাকবে না। আদালত এই মর্মে রায় দিয়েছে। আরেকজন ওই চট্টগ্রাম 2 আসনের সরোয়ার আলমগীর, তিনিও ঋণ খিলাপির মামলায় পড়েছিলেন। তিনিও ঋণ খিলাপি একজন। তিনি ব্যাংকের টাকা নিয়ে টাকা দেন না। এরপরেও তিনি নমিনেশন পেপার কিনেছেন। এই ইলেকশন কমিশন তার সেই নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেছিল ঋণ খিলাপি হওয়ার পরেও। অথচ বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো ঋণ খিলাপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ইলেকশন কমিশন ওই সংবিধানের তোয়াক্কা না করে সরোয়ার আলমগীরের নমিনেশন বৈধ হিসেবে ঘোষণা করেছিল। এবং ওইখানে আমি আরেকবার একটু বলে রাখি, এগুলো বারবার বললে আপনাদের মেমোরিতে গেঁথে থাকবে। একই মামলা, একই ধরনের কেস, যেখানে বিএনপি এবং জামাতের প্রার্থীদের বিরুদ্ধে আনা হয়েছে একই ধরনের অভিযোগ, সেই জায়গায় বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে, আর জামাত বা এনসিপির প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এই ইলেকশন কমিশন পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ ইলেকশন কমিশন। ওই সময় কি কি ঘটেছে আপনাদের প্রত্যেকের মনে আছে। মাহবুব আলম সালেহীন এবং আব্দুল আওয়াল মিন্টু, একই কেস। আব্দুল আওয়াল মিন্টুরটা বৈধ ঘোষণা করা হলো, মাহবুব আলম সালেহীনেরটা অবৈধ ঘোষণা করা হলো। এটা নিয়ে পরে মামলা হয়েছে, মামলা করে তারা পরে ফেরত পেয়েছে। ঠিক এরকম ঋণ খিলাপিদের মনোনয়ন বৈধতা দিতে 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 এই ইলেকশন কমিশন, আপনি যেমন নিজেকে দাবি করছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নিরপেক্ষ ইলেকশন কমিশন, বাংলাদেশের মানুষও মনে করছে যে পৃথিবীর ইতিহাসে একমাত্র এবারই এই ইলেকশন কমিশনের আন্ডারে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে সর্বাধিক সংখ্যক ঋণ খিলাপি তারা মনোনয়নপত্র কিনেছে এবং বৈধতা পেয়েছে এবং তারা নির্বাচিত হয়েছে। এবং জাতীয় সংসদে বিএনপির যে মোট আসন তারা পেয়েছে, এই মোট আসনের ভিতরে 59% সংসদ সদস্য ঋণ খিলাপি এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ হচ্ছে 11,000 কোটি টাকা। 11,000 কোটি টাকা অনাদায়ী রেখে জনগণের টাকা নিজেদের পকেটে নিয়ে তারা সংসদে গেছে আইন তৈরি করতে, জনগণের পক্ষে কথা বলতে। আমরা বুঝতে পারি এরা জনগণের পক্ষে কি কথা বলবে, কি কাজ করবে এরা জনগণের জন্য। আপনি শুরুতেই তো আপনার মাথার ভিতরে থাকবে, যেহেতু আপনি এখন আইন প্রণেতা, তো এই আইন প্রণেতা হয়ে আপনি যখন সংসদে গেছেন, আপনার শুরুতেই মাথার ভিতরে থাকবে যে আমি কোথায় কোথায় আমার কাছে লোকজন টাকা পাবে, আমি টাকা দেব না। এই টাকা না দেওয়ার জন্য যে যে আইন বানানো দরকার আপনি সেটা বানাবেন, আপনার মাথার ভিতরে ওইটাই থাকবে। কারণ সৎ প্রবৃত্তি যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে ঋণ খিলাপি রেখে কেউ সংসদে যেত না। নমিনেশন পেপার কেনার আগে, এবং যেহেতু তার একটা টার্গেট আছে, তাহলে ঋণগুলো সব পরিশোধ করে দিত। আপনি ঋণ খিলাপি, তাহলে
আপনি ওইখানে যখন বসেছেন আপনার মনের ভিতরে থাকবে এটাই যে আপনি যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে ব্যাংকের এই ঋণ যাতে আপনার আর কোনোদিন না দিতে হয় সেই ব্যবস্থা আপনি করবেন। আর এই যে আপনাকে এই সুযোগটা করে দিল, কে করে দিল? ইসি, ইলেকশন কমিশন এই সুযোগ আপনাকে করে দিল। তাহলে আপনি যেরকম ঋণ খিলাপি হয়ে যে অপরাধটুকু করেছেন, যারা এই বডি, যারা নিয়ন্ত্রণকারী বডি যারা, তারাও আপনাকে ওই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য তারাও সমান অপরাধী। যাই হোক, এই সরোয়ার আলমগীর ঋণ খিলাপি হবার কারণে ওই সময়ে তার বিরোধী প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি মামলা করলেন। পরবর্তীতে যেহেতু ইসি যখন বৈধ ঘোষণা করে দিল তখন তো তার আর কিছু করার নাই, তখন হাইকোর্টে তিনি গেলেন, হাইকোর্টে মামলা করে দিলেন। হাইকোর্ট তখন ঘোষণা করেছিল যে এটা স্থগিত রাখা হোক, ফলাফলটা এখানে ঘোষণা করবেন না। তো ইসির তো মনের ভিতরে খালি ফাটুস ফুটুস করছে যে আরে বন্ধ করে দিল, আমি আরেকজন বিএনপির এমপি বাড়িয়ে দেব। আমার মনে হয় ওই 12 ফেব্রুয়ারির পর থেকে এই গতকাল অর্থাৎ 9 জুলাই এই পর্যন্ত ইসি ঘুমায় নাই ওই সরোয়ার আলমগীরের কারণে, যে কখন আদালত রায় দেবে, সাথে সাথে অন্য কোনো কিছু তোয়াক্কা না করে খালি মুখ দিয়ে একবার বের করুক, সাথে সাথে ওনার শপথ পড়ায় দিব, এই অপেক্ষায় ছিল ইসি। যাই হোক, সেই ঘটনাই ঘটলো। সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলো গতকাল অর্থাৎ 9 জুলাই বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। আচ্ছা, এই যে রায়টা আদালত দিল, এখন এইটা কার্যকর হয় কখন? নিয়ম অনুযায়ী, বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী, যে আদালত থেকে যখন রায়ের কপিটা আসে নর্মাল প্রসেসে, এই কপিটা পাওয়ার পরে সংশ্লিষ্ট বিভাগে কপি পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে জায়গা থেকে প্রবলেমটা উৎপত্তি হয়েছে ওই জায়গায় ওই রায়ের কপিগুলো পাঠিয়ে দেওয়া হয়। তো এই ইসির এই ভারটুকু, এই সময়টুকু সহ্য হচ্ছিল না, অস্থির হয়ে উঠেছিল। তারা কি করলো? ওই সরোয়ার আলমগীরের পক্ষের যে আইনজীবী ছিল তাকে যে বলে তাড়াতাড়ি করো, রায়ের কপি তুমি একটা সার্টিফিকেট দিয়ে দাও, প্রয়োজন একটা সার্টিফিকেট দিয়ে দাও। তখন সরোয়ার আলমগীরের যে আইনজীবী তিনি একটা সার্টিফিকেট অর্থাৎ আইনজীবীর সার্টিফিকেটের বলে ইসি সাথে সাথে গেজেট প্রকাশ করে দিল যে এই সরোয়ার আলমগীরের শপথ গ্রহণে আর কোনো বাধা নাই। আর সরোয়ার আলমগীরকে বলা হলো তাড়াতাড়ি ঢাকায় চলে আসো, এসে তাড়াতাড়ি শপথ নাও, দেরি হয়ে যাচ্ছে। এরকম তাড়াহুড়া কেন? ইসি কার পারপার যেখানে সার্ভ করতে আসছে। গতকালই তাকে শপথ বাক্য পাঠ করিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি শপথ পড়িয়েছেন এবং রেওয়াজ অনুযায়ী সরোয়ার আলমগীর শপথ বইতে তিনি স্বাক্ষর করেছেন গতকালই। এই ঘটনা সব একেবারে ওকে হয়ে গেছে। তাহলে কাল 1টার সময় রায় হয়েছে, এর ভিতরেই কালকেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে বর্তমান ইলেকশন কমিশন, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ খুব শক্তভাবেই মানুষের মনে একেবারে গেঁথে গেছে। সেটি হচ্ছে সেনাবাহিনীর কারণে তারা নির্বাচনটা সঠিক করলেও নির্বাচনের মাঠে তেমন বড় ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারলেও ফল প্রকাশের ক্ষেত্রে যে এখানে রীতিমতো ফল ডাকাতি করেছে, এই অভিযোগ কিন্তু তাদের উপরে আছে এবং বাংলাদেশের মানুষ এটা খুব গভীরভাবে বিশ্বাস করছে। এরপরে আবার তারা আরেক কদম এগিয়ে গেলেন সরোয়ার আলমগীরকে মানে এত তড়িঘড়ি করে শপথ বাক্য পাঠ করাতে। এত দরকার ছিল না তো, আপনার 1-2টা দিন বা আগামী রবিবার পর্যন্ত, বড় জোর এটা তো আগামী রবিবার পর্যন্তই হতো। এই রবিবার পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? অপেক্ষা করলে আপনার কোথায় এমন কি ধরনের ক্ষতি হয়ে যেত যে কয়েক ঘন্টার ব্যবধানে আপনি সমস্ত কার্যক্রম কমপ্লিট করে ফেললেন। এখন মানুষের ভিতরে এই প্রশ্নটা দেখা দিয়েছে বা রাজনৈতিক বিশ্লেষকরা ইসির এই আচরণের কারণে তারা এটি ভাবতে শুরু করেছে যে তাহলে আগামী যে স্থানীয় নির্বাচন হবে এই ইসির অধীনে, ইসি তাহলে কি করবে সেখানে? আগামী স্থানীয় নির্বাচন যে আগে থেকেই কাকে কোথায় কি করবে সেটা যে প্ল্যান করা হয় নাই, এই নিশ্চয়তা কে দেবে? মানুষ তো আর বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না। এবং এই ইসি যে কোনো ধরনের কাজ করতে পারে এটি কিন্তু মানুষ সহজেই, এখন কোনো কিছু অভিযোগ উত্থাপিত হলেই কিন্তু মানুষ বিশ্বাস করে নেবে। ভাই, মানুষের আস্থা অর্জন করা সো টাফ, সো ডিফিকাল্ট। তা আপনি যদি সেই আস্থা অর্জন করতে না পেরে কারো জন্য যদি দেওয়ানা হয়ে যান, পাগলপাড়া হয়ে যান, তাহলে তো আপনি কোনোদিন বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। ইতিপূর্বে হাবিবুল আওয়াল ইসি, তারপরে ওই যে আরো একজন জুতার মালা যে গলায় দিল, এই সমস্ত ইসিদের পরিণতি কি আপনার সামনে নাই? আপনার কাছে কি মনে হয় না যে এরকম ভবিষ্যতেও ঘটতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন
জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।